নমস্কার। বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি কলকাতা শহরে নেই। গতকাল থেকে রাস্তায় নেমেছি। আসলে বাড়িতে বসে বসে হাড়ে দুব্ব গজি গেছে তো, তাই ভাবলাম একটু বেরিয়ে দেখি। প্রচণ্ড গরম শুরু হওয়ার আগে বাংলায় হাল হকিকত কী। আসছিলাম আগে যেটাকে বলা হতো NH-34 দিয়ে, এখন শুনতে পাই তার নাম বদলে গিয়ে হয়েছে NH-12। নাম যাই হোক, এই সড়কের সঙ্গে আমার 48 বছরের পুরনো সম্পর্ক। আর যদি 2 বছর বেঁচে থাকি এবং ফের এই সড়ক দিয়ে আসার সৌভাগ্য হয়, তাহলে বলতে পারবো একটা সড়ক দিয়ে যাত্রা আরও অর্ধশতক আমি পূরণ করতে পারলাম। সে যাই হোক, পৌঁছতে আমার কিছুটা দেরি হচ্ছে দেখে কৃষ্ণনগরের এক পরিচিত যুবা আমাকে ফোন করে বললেন, দাদা, আপনি কি এখনও দিদির রাস্তায় আছেন না দাদার রাস্তায় উঠেছেন? প্রথম ঝটকায় বিষয়টা বুঝতেই পারিনি। কিছুক্ষণ পরেই বুঝলাম সে ছোকরা আসলে ইঙ্গিত করছে যে আমি টোল রোডে উঠেছি না এখনো পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই টোল রোড শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের আর বাকি সড়কের যে হাল, সেই হালের মধ্যেই পড়ে আছি। এবং সত্যিই বিষয়টা দেখার মতো। দেখুন, আমাদের রাজ্য সরকার নিজেরা তো কোনো সেই ধরনের বড় পরিকাঠামো প্রজেক্ট গত 15 বছরে করতেই পারেনি। ইতিউতি 2-4টে ব্রিজ করাকেই পরিকাঠামো বলে না, আর কন্ট্রাক্টরদের কাছ থেকে লভ্যাংশ নিয়ে গ্রামীণ সড়ক নির্মাণকেও আসল পরিকাঠামো বলে না। একটা রাজ্যের উন্নয়ন অনেকখানি নির্ভর করে প্রধানত বড় সড়ক নির্মাণের উপর, ইদানিং যাকে বলা হয় এক্সপ্রেসওয়ে। কলকাতা থেকে বেরিয়ে আপনি বম্বের দিকে যান, চেন্নাইয়ের দিকে যান, দিল্লির দিকে যান, আপনার মনে হবে আমরাও বোধহয় একটা নতুন জমানার মধ্যে প্রবেশ করে গেছি। কিন্তু একবার যদি ভুল করে এই NH-34 পা দেন, তাহলে বুঝতে পারবেন যে এখনও আমাদের ট্রানজিশন ফ্রম দ্য ওল্ড ওয়ার্ল্ড টু দ্য নিউ ওয়ার্ল্ড রিমেইনস ভাস্টলি ইনকমপ্লিট। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার ডক্টর অশোক লাহিড়ির কথা মনে পড়ছিল, যিনি আমার সঙ্গে ভোট বাংলা পডকাস্টে প্রথমবার এসে বলেছিলেন তার অনেক কিছু অপূর্ণ স্বাদের মধ্যে একটা হলো যে তিনি কলকাতায় গাড়ি চড়বেন আর 5-6 ঘন্টার মধ্যে 550 কিলোমিটার উজিয়ে বালুরঘাট, যেটা তার নির্বাচনী কেন্দ্র, সেখানে পৌঁছে যাবেন। আজকে এই রাস্তা দিয়ে গতকাল থেকে আস্তে আস্তে আমিও বুঝতে পারলাম যে ডক্টর লাহিড়ির এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা কতটা যথাযথ। দেখুন, নিজেরা করব না, একটা বড় এক্সপ্রেসওয়ে নির্মাণ করা চারটিখানি ব্যাপার নয়, একটা রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভবও নয়। কিন্তু যেহেতু আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বাস করি, সেখানে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারে, তারা প্রযুক্তিগত সাহায্য দিতে পারে, কিন্তু কোনো সড়ক, সে মহাসড়ক হোক, এক্সপ্রেস হোক, বড় সড়ক হোক, রাজ্য সরকারের সহযোগিতা বিনে কিছুতেই সম্ভব হওয়ার নয়। বিশেষ করে জমি অধিগ্রহণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা এবং আরও অসংখ্য বিষয় আছে
যেখানে রাজ্য এবং কেন্দ্র যদি তারা উভয়ই একই লক্ষ্যে, একই গতিতে এবং একই অভিপ্রায় নিয়ে না এগোয়, তাহলে পদে পদে ঠোকর আমরা খেতে বাধ্য। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত ভারতবর্ষে এই মুহূর্তে যদি একটি মাত্র রাজ্য থেকে থাকে, তাহলে তার নাম আমাদের এই অভাগা পশ্চিমবঙ্গ। এবং এটা বাম জমানাতেও এইভাবে ছিল না। এই যে গোটা দেশটাকে বড় বড় এক্সপ্রেসওয়ে দিয়ে সংযুক্ত করার যে মহান প্রকল্প, সেটা শুরু হয়েছিল কিন্তু 1998-99 সালে অটল বিহারী বাজপেয়ীর জমানায়, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। তারপর থেকে আজকে এই নীতিন গাডকারির জমানা পর্যন্ত এই একটি ব্যাপারে ভারত সরকার অর্থ সংস্থান করতেও যেমন কার্পণ্য করেনি, ঠিক তেমনি এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ভারতবর্ষের সড়ক মানচিত্র, সেটা আপনি ওড়িশায় যান, আপনি ঝাড়খণ্ডে যান, বিহারে যান, যেদিকে যাবেন দেখবেন একটা আমূল বদলের চেহারা দেখতে পাচ্ছেন। বিহার ভোটের আগে আমি গাড়ি চালিয়েই পাটনা গিয়েছিলাম। এত সুন্দর রাস্তা যে বিহারের ভিতর দিয়ে যাচ্ছি আমি চিনতেই পারিনি, যতক্ষণ না ডানে বাঁয়ে সাইনবোর্ডে দেখতে পেলাম যে না, সত্যি এই জায়গাটার নাম জেহানাবাদ, এই জায়গাটার নাম সাসারাম, অবশেষে পাটনা। একই কথা কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে বলতে পারি না। তার কারণ এখানে যেমন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্লোগান হলো না করুঙ্গি না করনে দুঙ্গি। এই যদি একটা রাজ্যের লিটমোটিভ হয়, তাহলে যা হবার তাই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ এই ভয়ে থাকেন যে আমি যদি একেবারে সর্বতোভাবে সহযোগিতা করি, জমি দিয়ে আরও নানাবিধ সহযোগিতা যেটা রাজ্যের কাছ থেকে প্রত্যাশিত, তাহলে ক্রেডিটকে নিয়ে চলে যাবে কেন্দ্র। তাহলে আমি সহযোগিতা করব, অথচ নেপোয় দই খেয়ে যাবে, এটা আমি কিছুতেই করতে দেব না। নইলে কল্পনা করতে পারেন, সামান্য একটা কলকাতার চিংড়িহাটায় কয়েক গজ কাজ মেট্রো রেলের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এবং সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও আমাদের একটা বিধ্বংসী নীতি ফলো করা রাজ্য সরকার তাদের জেদে এবং একগুঁয়েমিতে সম্পূর্ণ অবিচল থেকে আজ পর্যন্ত একটা কাজ করতে দেয়নি। বরং তারা হাইকোর্টের এই ধরনের একটা সিদ্ধান্তের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে এসএলপি ঠুকে বসে আছে। অ্যান্ড দিস গভর্নমেন্ট ক্লেমস দ্যাট দে মিন ডেভেলপমেন্ট। উন্নয়নের পাঁচালি গেয়ে একেবারে বাংলা মাতোয়ারা হয়ে যাচ্ছে। কত লোক যেই পাঁচালির জন্য করে খাচ্ছে এই মুহূর্তে বাংলায়, তার হিসেব আমি বলতে পারবো না। কিন্তু আদতে সমস্যাটা হলো উন্নয়ন কাহাকে বলে আমাদের মুখ্যমন্ত্রী তাহা বোঝেনই না। আর দুই, যদি বা বোঝেন, তাহলে তিনি নিজে উন্নয়ন বলতে ভিক্ষাদান বোঝেন। এর বাইরে শিল্প বলুন, পরিকাঠামো নির্মাণ বলুন, যেটা একটা যে কোনো রাজ্যের উন্নতির পক্ষে সবচাইতে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট,
সেটার ক্রেডিট কে পাবে, সেই দুর্ভাবনায় তিনি কিন্তু কিছুতেই, সেটা সড়ক প্রকল্প হোক, মেট্রো প্রকল্প হোক, রেল প্রকল্প হোক, সমুদ্র বন্দর প্রকল্প হোক, অর্থাৎ ভারী ভারী পরিকাঠামোর কাজ যেখানে টাকাও দিতে হবে না, সেই কাজগুলোও তিনি হয় স্লথ করে দেবেন, নয় অসহযোগিতা করে কার্যত বন্ধ করে দেবেন। এইভাবে 15টা বছর নষ্ট করেছে পশ্চিমবঙ্গ। দেখুন, এই সত্য কথা বললে আপনাদের মধ্যে কেউ কেউ যদি আমাকে বলেন যে সুমনবাবু ইদানিং বিজেপির দিকে ঝুঁকে পড়েছেন, তাহলে আপনারা বলতে পারেন। কিন্তু মুশকিল হলো, পৃথিবীকে সাদায় কালোর বাইনারিতে দেখতে দেখতে আমাদের মনটাও এখন এমন হয়ে গেছে যে একটা সত্যি কথা বলা, সেটা যদি এক্সের বিপক্ষে যায়, তাহলে অনিবার্যভাবে লোকে ধরে নেবে যে আমি ওয়াইয়ের পক্ষে। দেখুন, আমার বয়স হয়েছে, মানসিক বিভ্রান্তি এখনো ততটা দয়া করে হয়নি, তার ফলে আমি এইভাবে জীবন জগৎকে দেখতে অভ্যস্ত নই। উন্নয়নের কথা যখন বলবো, সড়কের কথা যখন বলবো, তখন আই এম টকিং অ্যাবাউট এ সেকুলার কনসেপ্ট হুইচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট অফ মাই ওন স্টেটস ইকোনমিক প্রোগ্রেস। এবং সেটা যে আটকাবে, আমি তার বিরুদ্ধে। সে যদি তৃণমূল কংগ্রেস হয়, তার বিরুদ্ধে। আগামীকাল যদি বিজেপি দৈবাত ক্ষমতায় চলে আসে, তারা আটকায়, তাদেরও বিরুদ্ধে বলব। এর সঙ্গে, সব কিছুর সঙ্গে ক্ষুদ্র রাজনৈতিক পক্ষপাতকে মিলিয়ে দেবেন না। দেখুন, এই আমি আস্তে আস্তে অনেক দূর এগিয়ে এসেছি। কোথায় আছি বলবো না, কেন রাস্তায় নেমেছি সেটাও বলবো না, কেননা কিছু চমক তো আমাকেও রক্ষা করতে হয় এই বুড়ো বয়সে, আপনাদেরই নিবেদন করার জন্য। কিন্তু যে মুহূর্তে টোল রোডে পড়লাম এবং তারপরে ডাইনে বাঁয়ে যেভাবে দ্রুত জনপদের চেহারা সচক্ষে দেখলাম বদলে যাচ্ছে, এবং পরে কৃষ্ণনগরে বিরতি নিয়ে লোকজনের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, সেটা হচ্ছে উন্নত সড়ক আর অনুন্নত সড়ক মানে হচ্ছে মোটামুটি দুটি পৃথিবীতে বসবাস। দেখুন, কৃষ্ণনগরে আমি জন্মের পরে 6 বছর থেকেছি। এই কৃষ্ণনগরে তারপরে এসেছি অসংখ্যবার। ফলে পশ্চিমবঙ্গের যে সামান্য 2-4টে শহরকে আমি আজও আমার আত্মার আত্মীয় বলে মনে করি, কৃষ্ণনগর তাদের মধ্যে সর্বাগ্রে। একবার দয়া করে যারা আপনারা এই রাস্তা দিয়ে যান, তারা কৃষ্ণনগরবাসীকে জিজ্ঞেস করবেন যে ফলে হয়েছেটা কি। সড়কের ডাইনে বাঁয়ে যেসব জমির দাম 10 বছর আগে 10,000 টাকা কাঠা ছিল বা 50,000 টাকা, সেটা এখন 50,000 থেকে বেড়ে 1 লাফে 20 লাখ 30 লাখ টাকা কাঠায় গিয়ে দাঁড়িয়েছে। এর ফলে যে শুধু দুপাশে যাদের জমি আছে তারা লাভবান হন তা নয়, একটা সড়ক তার দুপাশের সমাজ অর্থনীতিকে কিভাবে বদলে দিতে পারে, তার অজস্র উদাহরণ আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে। আমি তার একাডেমিক ব্যাখ্যায় যাবই না। আমি খুব কৌতূহলী হয়ে কৃষ্ণ নাগরিকদের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে কাজটা করতে সামনে পিছনে অনেক জায়গায় এত ব্যাঘাত দেখছি, সেখানে কৃষ্ণনগরের এই স্ট্রেচটা এত সুন্দর করে এত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল কি করে। জবাব যেটা পেলাম
সেটা বেশ মজার। বলল, দাদা এখানেও কাজ ঢিমে তালেই এগোচ্ছিল, কিন্তু একবার লকডাউন যেই হয়ে গেল, অমনি আর কালক্ষেপ না করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই স্ট্রেচটাকে অন্তত বিদ্যুতের গতিতে সম্পূর্ণ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তার ফলে আপনাদের লাভ হলো না লোকসান? এক বাক্যে সবাই বললেন, দেখুন এই নিয়ে প্রশ্ন করারই কোনো অবকাশ হয় না। কিন্তু এই রাজ্যটা এমনই, যেখানে একটা বড় এক্সপ্রেসওয়ের গুরুত্ব কি, সত্যিই তো যদি ডক্টর লাহিড়ীর প্রত্যাশা পূর্ণ হতো, 15 বছর বড় কম সময় ছিল না। অর্থাৎ কলকাতায়, দক্ষিণ কলকাতায় আমার বাড়ি থেকে গাড়িতে চেপে আমিও যদি আমার সাবেক শ্বশুরবাড়ি বালুরঘাটে 7-8 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতাম, তাহলে তার চাইতে আনন্দের কিছু হতো না। এবং সেটা যে শুধু আমার ব্যক্তিগত অভিলাষ মেটানো বা ইচ্ছা চরিতার্থ করার ব্যাপার তা তো নয়। পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল আর্টারি হচ্ছে এই NH-12, যেটা স্ট্র্যাটেজিক কারণে, অর্থনৈতিক কারণে, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের র্যাপিড ডেভেলপমেন্টের কারণে, আমের কারণে এবং আরও অসংখ্য কারণে সবার আগে সবচেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হওয়াটা সবচেয়ে জরুরি ছিল। আজকাল বহু বছর যেহেতু আমি এই পথ দিয়ে আসিনি, ফলে লক্ষ্য করলাম বারাসাতের বটলনেক অনেকখানি কেটে গেছে। সম্পূর্ণ কাটেনি, হয়তো 95% কেটে গেছে। এটাও একটা সাফল্য গাথা। তারপরে কোথাও কেটেছে, কোথাও কাটেনি। আমডাঙ্গার সংলগ্ন ডাইনে বাইনে বাঁয়ে এখনো রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সবে শীত গেছে, বসন্ত এসেছে, যদিও সূর্যের তাপে বসন্ত বলে কিছু হয় না পশ্চিমবঙ্গে। আমাদের এখানে শুধুই গরম, নয় বর্ষা, এবং মাঝখানে কিছুদিনের জন্য একটু হিমেল স্রোত। কিন্তু এই জিনিসটা যদি ইউনিফর্মলি একই সঙ্গে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত করা যেত, তাহলে এতদিনে আমার ধারণা এই যে উত্তরবঙ্গের কিছু ভোট পাওয়ার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস হেদিয়ে মরে অথচ পায় না, এত চেষ্টা করে, এত বড় বড় বুগনি ছাড়ে, লজ্জার মাথাকে একজন বিচ্ছিন্নতাবাদীকে কলকাতা শহরে ডেকে এনে তাকে বঙ্গবিভূষণ উপাধি দেয়, তাদের কিন্তু এত কিছু করতেই হতো না। শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছানোর সময়টা যদি ড্রামাটিক্যালি কমে যেত, তাহলে এক ধাক্কায় তৃণমূল কংগ্রেসের স্টক উত্তরবঙ্গের মানুষের কাছে অনেকখানি বেড়ে যেত এবং তার সুফল পেত আজকের এই দুর্দিনের বাজারে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই উপলব্ধিই যার নেই, যাকে আপনি যদি কাগজে কলমে বুঝিয়েও দেন একটা বড় এক্সপ্রেসওয়ের করার সার্থকতা কোথায়, তিনি হয়তো 2 মিনিট শুনবেন, তারপর আপনাকে বলবেন, আপনি কি আমার চাইতে ভালো বোঝেন মনে করেন উন্নয়ন? যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে, ঘর থেকে। কে আর মুখ জামটা খাবে? অতএব এই সড়কে এত বহুদিন পরে আবার গাড়ি চালিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হলো। কাভি খুশি কাভি গম।
কলকাতা থেকে কৃষ্ণনগরের ট্রেনে আপনি 2-2.5 ঘন্টায় পৌঁছে যাবেন অনায়াসে। সড়ক পথে আমার লাগলো প্রায় 3.25 ঘন্টা। তার মানে রোগ এখনো পুরোটা সারেনি। সারার কিছু লক্ষণ দেখা গিয়েছে মাত্র। 15 বছরের তৃণমূলী জমানায় এইটুকুই আমাদের প্রাপ্তি। এই প্রাপ্তি নিয়ে যারা খুশি হয়ে থাকতে চান তারা থাকুন। আমি সেই দলের নাম লেখাতে পারছি না, দুঃখিত। ভালো থাকবেন।